শিবানীর সাথে কথা বলতে যাবে না, মেয়েটা ভালো নয়, আমাদের সংসার ভাঙার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। হয়েছে হয়েছে, আমার কোনো দায়িত্ব আর তোমাকে নিতে হবে না। এবার থেকে আমি নিজেই কিছু করব। আমাকে জমি না দিয়ে লাভ করা হচ্ছে, এই লাভ আমি কখনোই করতে দেব না ওকে। দেখার প্রয়োজন আমার নেই, আমি এখানে এসেছি তোমাকে ধরে নিয়ে যেতে, উত্তম মধ্যম দেবো, চলো। তার কোনো প্রয়োজন নেই। তোমরা কি চাও বলো, কত টাকা চাও? আমি সবকিছু দিতে রাজি, তোমার চাকরি কোনো ক্ষতি করবো না। গিন্নি, তুমি কোথায় গিয়েছিলে? সেই সকালে ঘুম থেকে উঠে আমি এখানে বসে আছি, তোমার দেখা পাচ্ছি না। আমারও তো কাজে বেরোতে হবে, না খেয়ে যাবো নাকি? আরে না না, না খেয়ে যাবে কেন? আমি এখনই তোমাকে খাবার দিচ্ছি। আসলে আমি গিয়েছিলাম নদীতে একটু জল আনতে, ওইখানে আবার শিবানীর সঙ্গে দেখা হয়ে গেল, ওই কথা বলতে একটু দেরি হয়ে গেছে। তুমি বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তুমি আবার শিবানীর সাথে কথা বলতে গেছো? আমি তোমাকে বারবার করে বলেছি শিবানীর সাথে কথা বলতে যাবে না, মেয়েটা ভালো নয়, আমাদের সংসার ভাঙার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আহা, এমন ভাবে বলছো কেন? শিবানী আমার ছোটবেলার বন্ধু, ও ছাড়া এই গ্রামে তো আমার আর কোনো বন্ধুই নেই। দেখো গিন্নি, সব থেকে বড় ক্ষতি কাছের বন্ধুরাই কিন্তু করে, তাই তুমি সাবধান, তোমাকে আমি আবারও সতর্ক করে দিচ্ছি। এমন সতর্ক তোমাকে করতে হবে না। শিবানী যাই বলুক না কেন, আমি কখনোই ওর কথায় কান দেব না, কারণ আমার সংসার নিয়ে আমি ভালোই আছি। আমার এই সংসারে কখনোই ঝামেলা করতেও পারবে না। দেখা যাক কি হয়, কিন্তু যদি আমার সংসারে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমি ওই শিবানীকে ছাড়বো না, আমি ওকে এই গ্রাম ছাড়া করব, এই আমি বলে দিলাম। কিরিমিরা, এখনো কাজ করছিস নাকি? এই সংসারে এসে তো দুদণ্ড শান্তি নেই, নিঃশ্বাস ফেলার ফুরসুত পর্যন্ত মেলে না তোর। চুপ কর তো, তুই সবসময় এমন করে কথা বলিস কেন রে? এমন কথা ছাড়া কি তুই অন্য কথা বলতে পারিস না? কি করব বল, তুই তো আমার ছোটবেলার বন্ধু, সেই কারণে কষ্ট কি আর সহ্য হয়? আমিও তো চাই আমার বন্ধু ভালো থাকুক। যদি তাই চাস তাহলে এই কথাগুলো বলাটা বন্ধ কর। তোর জামাইবাবু কিন্তু এগুলো পছন্দ করে না, তুই জানিস। আমি এই সংসারে ভালো আছি, অন্য সংসারে গেলে হয়তো আমি ভালো থাকতে পারতাম না। জামাইবাবুর এমন ধরনের কথা পছন্দ নয় সেটা না হয় বুঝলাম, কিন্তু এই যে তোকে খারাপ লাগছে, কোনো শখ পূরণ করতে পারছে না, এতে তোর খারাপ লাগে না? এটা কি জামাইবাবু বোঝে না? তুই এত আগ বাড়িয়ে কথা বলিস কেন? তুই কি বুঝিস না আমি কি বলি আর না বলি? আমি তো বললাম আমি এই পরিবারে সুখী আছি, বিশ্বাস কর। আমার কথা রাগ করে ফেললি? দেখ, আমি তো সবসময় তোর ভালো চাই, সেই কারণেই বলেছি, ভুল বুঝিস না। আমি জানি তুই আমার ভালো চাস, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই ছাড়া এই গ্রামে আমার কথা কেউ এত ভাবে না, কিন্তু তোকেও তো বুঝতে হবে আমি কোনটায় খুশি আর কোনটায় দুঃখী। আমি আর কখনোই এরকম বলবো না, কিন্তু যদি দেখি তুই দুঃখী আছিস তাহলে আমি কিন্তু জামাইবাবুকে ছাড়বো না। ঠিক আছে বাবা, তাই হবে। কি রে, এভাবেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াবি নাকি? কোনো একটা কাজ করবি না? আমি তোকে কতবার বললাম আমার সাথে কাঠুরিয়ার কাজটা কর, দেখ অল্প পরিশ্রমে কিন্তু ভালোই টাকা লাভ হয়। ওটাকে তুমি অল্প পরিশ্রম বলছো? সারাটা দিন জঙ্গলে ঘুরে ঘুরে গাছ খুঁজে তারপর সেই গাছ কাটতে হয়, সেই গাছ এনে বিক্রি করতে হয়, এটা কম পরিশ্রমের কাজ? আমি এসব করতে পারবো না। তাহলে করবিটা কি? সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াবি? সংসারের কোনো চিন্তা তোর মাথায় নেই? এই যে একটা সংসার আমাদের আছে, এখানে কি তোর টাকা দেওয়ার উচিত নয়? আমিও তো কতবার তোমাকে বললাম আমাকে কিছু টাকা দাও, আমি কোনো একটা ব্যবসা করি, তুমি তো তা দিতে পারলে না। অথচ নিজেকে আমার বড় ভাই হিসেবে দাবি করো। বড় ভাইয়ের কোন দায়িত্বটা তুমি পালন করেছো? হ্যাঁ, তার মানে বলতে চাইছিস আমি তোর কোনো দায়িত্ব পালন করিনি? ছোটবেলায় মা বাবা মরে যাওয়ার পর তোকে আমি নিজে বড় করেছি, নিজে পড়ালেখা না করে তোকে পড়ালেখা করিয়েছি, আর এখনো পর্যন্ত তোকে আমার সংসারে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, এটা কি কোনো দায়িত্ব নয়? কোনো কিছু হলেই তুমি শুধু ওইটুকুর খোঁটাই আমাকে দিতে পারো। আমি যদি জানতাম বড় হয়ে এভাবে খোঁটা শুনতে হবে, তাহলে হয়তো কোনো দিন তোমার ঘরের খাবার খেতাম না। সেটাই হয়তো ভালো হতো, কারণ তোর জন্য আমি এত কিছু করেও বড় ভাই হতে পারলাম না, আমার কোনো দামই রইল না। তাহলে তোকে আমি এত ভালোভাবে বড় করলাম কিসের জন্য? হয়েছে হয়েছে, আমার কোনো দায়িত্ব আর তোমাকে নিতে হবে না। এবার থেকে আমি নিজেই কিছু করব। বলি ভোলা, ওদিকে অরুণের কি খবর? অরুণ কি জমিটা দিতে রাজি হয়েছে? যদি এবার রাজি না হয় তাহলে আমি অন্য পথ দেখব। না বাবু, অরুণ রাজি হয়নি, আর তাছাড়া রাজি হবে বলে মনে হয় না। আমি অনেকবার বুঝেছি কিন্তু কোনো লাভ হলো না। এভাবে হলে চলবে না, ওকে এবার একটা ভালো শিক্ষা দিতে হবে। আমার কথা শুনছে না, এই গ্রামে আমার কথা শুনবে না এমন হতে তো পারে না। আপনার কথা শুনবেই বা কেন? এখন অরুণের ভালো দিন চলছে, জঙ্গলে ঘুরে ঘুরে বিনে পয়সায় গাছ কেটে সেগুলো বিক্রি করছে, দারুণ লাভ।
আমাকে জমি না দিয়ে লাভ করা হচ্ছে, এই লাভ আমি কখনোই করতে দেব না ওকে। তাহলে এবার এবার কি করবেন বাবু? কি আর করব, একটা কাজ কর, তুই পুলিশকে খবর দে, পুলিশকে আমার কাছে আসতে বল, বাকি কথা আমি পুলিশের সাথেই বলবো। অরুণকে এবার কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। বা আপনি কি কোনোভাবে অরুণকে ফাঁসানোর চেষ্টা করছেন? মানে আমি বলতে চাইছি অরুণকে কোনো একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেবেন। একদম ঠিক কথাই বলেছিস। তারপর ওর ওই জমি আমি আয়ত্ত করেই ছাড়বো, যদি প্রয়োজন পড়ে তাহলে ওর ভিটে মাটিও আমি কেড়ে নেব। এই সিদ্ধান্ত যদি আপনি আরো আগে নিতেন তাহলে ব্যাপারটা আরো আগেই মিটমাট হয়ে যেত। ঠিক আছে, আমি যাচ্ছি পুলিশের কাছে। পুলিশ আপনার কাছে আসলে তাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেন। ঠিক আছে, তুই যা, আগামী কালকেই এই বাইরে অরুণের শেষ দিন। কি গো, তোমরা দুই ভাই ঝগড়া করে এখন দুজনেই মন খারাপ করে বসে আছো? মাঝখান থেকে বিরক্ত লাগছে আমার। তোমরা কি এমনই করবে? কি করব বলো গিন্নি, সেই ছোটবেলায় মা বাবা মারা গেলে তারপর আমি আমার দিকে না তাকিয়ে ছোট ভাইটাকে বড় করলাম, পড়ালেখা শেখালাম, আর এখন সে নাকি বলছে আমি তার কোনো দায়িত্বই নিতে পারিনি, আমি বড় ভাই হিসেবে কলঙ্ক। রাঘব তো এসব রাগের মাথায় বলেছে। রাগের মাথায় নয় গিন্নি, আমার প্রতি ওর ক্ষোভ অনেক দিন থেকেই, সেই ক্ষোভ এবার প্রকাশ পেল। এসব নিয়ে চিন্তা করো না, তোমরা দুই ভাই সারাক্ষণ দেখে ঝগড়াঝাটি করো, তারপর দুজনেই মন খারাপ করে বসে থাকো। এতে তোমাদের কি লাভ হয় আমি তো কিছুই বুঝি না। আমার নিজের কাছেও নিজের অনেক খারাপ লাগছে। ভাইটাকে লেখাপড়া শিখিয়েছি, এখন নাকি আমি নিজেই তাকে বলছি কাঠুরিয়ার কাজ করতে। তাহলে পড়ালেখা শিখিয়ে লাভ কি হলো বলো? আমাদের হাতে তো অন্য কোনো উপায় নেই। আমাদের হাতে যদি টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই রাঘবকে দিতাম। সেসব তো রাঘব বোঝে না গো। এখন মনে হচ্ছে আমি নিজেই ভাই হিসেবে ব্যর্থ, আমি আমার ভাইয়ের কোনো চাওয়া পূরণ করতে পারিনি। এমন কথা বলো না। এমন কথা যদি তুমি নিজেই বলো তাহলে দেখবে রাঘবের খারাপ লাগছে, ও নিজেকে দোষারোপ করছে। তাহলে এখন আমি কি করব গিন্নি? এখন কিচ্ছু করতে হবে না, এখন শান্ত হও, চলো ঘুমোতে যাবে, অনেক রাত হয়েছে। কালকে সকালে রাঘবের সাথে সবকিছু মিটমাট করে নিও। আজকে যা হয়েছে তাতে মনে হয় না রাঘব আর আমার সাথে কথা বলবে। অবশ্যই কথা বলবে, কারণ রাঘব তোমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি চলো এখন ঘুমোবে, সকালে উঠে আবার কাট কাটতে যেতে হবে। কি হলো সাহেব, আমার বাড়িতে এসেছেন কেন? জঙ্গলে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো হয়েছে, তবে জঙ্গলে নয়। সমস্যা হয়েছে তোমার সাথে। তোমার উপরে অভিযোগ এসেছে তুমি নাকি জঙ্গলের গাছগুলো অন্যায়ভাবে কাটছো। আমি অন্যায়ভাবে কাটছি এই খবর আপনাকে কে দিল শুনি? আপনি আমার সাথে নিজেই চলুন, দেখবেন আমি কোনো একটা তাজা গাছ কেটেছি কিনা। দেখার প্রয়োজন আমার নেই, আমি এখানে এসেছি তোমাকে ধরে নিয়ে যেতে। উত্তম মধ্যম দেবো, চলো। আমাকে ধরে নিয়ে যাবেন মানে? কোনো কিছু যাচাই বাছাই না করেই আমাকে ধরে নিয়ে যাবেন? বললাম তো আপনি চলুন, দেখুন আমি কোনো তাজা গাছ কাটছি কিনা। আমি বেছে বেছে মরা গাছগুলো কাটি, তাতে আমার জঙ্গল পরিষ্কার হয়। আপনাদের তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। তুমি আমাকে কৃতজ্ঞতা শেখাচ্ছ? একজন পুলিশকে তোমার কাছে কৃতজ্ঞতা পথ জানাতে হবে? আমার কাছে খবর আছে তুমি জঙ্গলের সমস্ত গাছগুলোকে কেটে কেটে চোরা চালানের সাথে যুক্ত আছো। এইসব মিথ্যে অভিযোগে আমাকে ধরে নিয়ে যেতে পারেন না। এসব মিথ্যে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে। আগে তুমি আমার সাথে চলো, যদি মিথ্যে পরবর্তীতে প্রমাণ করতে পারো তাহলেই তোমাকে ছাড়া হবে। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা বলুন তো, আপনাকে এই খবরটা কে দিল? যে দিয়েছে সেও নিশ্চয়ই তেমন একটা ভালো মানুষ নয়। তার কাজকর্মের বিষয়ে আপনি খোঁজ নিয়েছেন তো? তার উপরে অভিযোগ আসেনি, তাহলে খোঁজ খবর নিতে পারতাম। সে নিজেই তোমার উপরে অভিযোগ করেছে, তাই প্রমাণ যেহেতু আছে আমরা আর বসে থাকি কিভাবে? তোমাকে ধরে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, চলুন। বৌদি, বৌদি, দাদাকে যে ধরে নিয়ে গেল তুমি তখন কোথায় ছিলে? তুমিও কি কিছুই জানতে না? না গো না, আমিও তো কিছু জানতে পারলাম না। তাছাড়া তোমার দাদাকে ধরে নিয়ে গেছে। তোমার দাদা একবার আমাদেরকে একটু ডাকবে না বলো? সেজন্যই তো বলছি, দুপুর হয়ে গেছে তবুও তোমার দাদা বাড়িতে ফিরলো না। এবার কি হবে বৌদি? শুনলাম দাদার উপরে অভিযোগ এসেছে, সে নাকি চোরা চালানের সাথে যুক্ত আছে। কিন্তু আমার দাদা তো এমন ধরনের কোনো কাজই করেনি। তা তো আমরা জানি, আমরা তো ভালোভাবে জানি তোমার দাদা নির্দোষ। তোমার দাদা কোনো দোষ করেনি, শুধু শুধু এই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এই অভিযোগ কে করলো সেটাও তো বুঝতে পারছি না। গ্রামবাসীরা অনেকেই ভাবছে এই অভিযোগ নাকি ভাস্কর বাবু করেছে। যদি এটা হয় তাহলে আমি ভাস্কর বাবুকে ছাড়বো না। সেটা না হয় পরে দেখা যাবে, প্রথমে তো তোমার দাদাকে ছাড়তে হবে। কিন্তু আমরা প্রমাণ কোথায় পাবো? তোমার দাদাকে প্রমাণ ছাড়া ছাড়বে না।
প্রমাণ তো জোগাড় করতেই হবে বৌদি। প্রথমেই যেতে হবে জঙ্গলে। তুমি থাকো, আমি জঙ্গলে গিয়ে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় কিনা। কিন্তু তুমি জঙ্গলে গিয়ে কি করবে? সেখানে তো কোনো প্রমাণ পাবে বলে মনে হয় না। বৌদি, কখনো কোনো এমন জায়গাতেও খুঁজতে হয় যেখানে কোনো সম্ভাবনা থাকে না। বুঝতেই তো পারছো, এখন আমাদের খারাপ সময়। সব জায়গায় সমস্ত খোঁজ খবর লাগাতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। না বৌদি, তুমি বাড়িতে থাকো, আমি নিজেই একা যাচ্ছি। যদি তোমার যাওয়ার প্রয়োজন পড়ে আমি অবশ্যই এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে ভাই, সাবধানে যেও। কে রে বাছা, তুই এই জঙ্গলে? তোকে তো আগে কখনো দেখিনি। তুই কি পথ হারিয়েছিস নাকি? না গো বুড়িমা, আমি এখানে প্রমাণ জোগাড় করতে এসেছি। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ রে, আমি এখানেই থাকি। এখানেই আমার ঘর বাড়ি। কিন্তু তুই কিসের প্রমাণ জোগাড় করতে এসেছিস? তুমি হয়তো আমার দাদাকে চেনো। আমার দাদা এই জঙ্গলে এই শুকনো কাঠ কেটে বেড়ায়। পুলিশ আমার দাদাকে ধরে নিয়ে গেছে, আমি সেই কারণে প্রমাণ জোগাড় করতে এসেছি। আমার দাদা নির্দোষ, বিশ্বাস করো। তোর দাদাকে তো আমি চিনি, আমি জানিও অনেক ভালো। চল, আমি তোকে সাহায্য করছি। কিন্তু তুমি কিভাবে সাহায্য করবে বুড়িমা? কিভাবে আবার? তুই কি জানিস না এই জঙ্গলে একটা রহস্যময় পুকুর আছে? সেই পুকুরে যে কেউ সাহায্য চাইলে পুকুর সাহায্য করে, তাই এটাকে সত্যের পুকুর বলে। সত্যি নাকি বুড়িমা? এই পুকুরের কাছে সত্য জানতে চাইলে এই পুকুর কি সত্যিটা জানিয়ে দেবে? অবশ্যই দেবে, কেন দেবে না? কিন্তু এই পুকুরের খোঁজ তেমন কেউ জানে না। এই পুকুরের খোঁজ কেবল আমি জানি। তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো, বলে দাও সেই পুকুরটা কোথায় আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজন ব্যতীত আমি অন্য কাউকে এই পুকুরের খোঁজ দেব না। ঠিক আছে, তোকে আমি বলছি। এই যে দেখছিস আমার কুড়ে ঘর, এই কুড়ে ঘর ধরে সোজা পশ্চিম দিকে যাবি। দেখবি একটা স্বচ্ছ জলের নীলাভ পুকুর রয়েছে। সেই পুকুরের সত্যটা জানাতে চাইলেই পুকুরের গায়ে ভেসে উঠবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। তুমি যদি সাহায্য না করতে তাহলে আমি সত্যটা কখনোই বের করতে পারতাম না। বৌদি, এটাই সেই পুকুর যার কথা বুড়িমা আমাকে বলেছিল। বুড়িমা আমাকে জানিয়েছে এই পুকুরের কাছে সত্য জানতে চাইলে এই পুকুরের গায়ে সত্যটা ভেসে উঠবে। জানি না বুড়িমার কথা কতটুকু সত্যি, তবে উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যেন বুড়িমার কথা সত্যি হয়, কারণ এটা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। তাহলে চলো, আর দেরি করো না, আমরা পুকুরের কাছে সত্যটা জানবার চেষ্টা করি। দেখি পুকুর কোনো কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে পুলিশকে এখানে এনে আমি প্রমাণ দেব। সেটাই হবে, চলো দেখি। হ্যাঁ, সত্যের পুকুর। আমার দিদা বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। তুমি আমাকে সত্য প্রকাশ করো, সত্যের দেখা দাও। তাহলে এই ব্যাপার, এবার পুলিশকে আমি এখানে ডেকে এনে এই সত্য প্রকাশ করব পুলিশের সামনে। তারপর দেখব পুলিশ কোথায় যায়। ঠিক বলেছ বৌদি, এই পুলিশেরা জনগণের কোনো সেবাই করতে পারে না। সবগুলো হলো ঘুষখোর। কিভাবে ভাস্কর বাবু টাকা দিয়ে পুলিশকে কিনে নিল আর আমার নির্দোষ দাদাকে ধরে নিয়ে গেল? নিশ্চয়ই যে জমিটা দিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব চলছে সেই জমিটার কারণেই তোমার দাদা কিভাবে ধরে নিয়ে গেছে। আমি এটা কোনোভাবেই মেনে নেব না বৌদি। সত্য যখন প্রকাশ পেয়েছে এবং প্রমাণ আমাদের হাতে আছে, আমি আমার দাদাকে একটু পরেই মুক্ত করে আনব এবং এই পুলিশকে আমি এখানে এনে সমস্তটা জানাবো। যদি ভাস্কর বাবু সহ ওই পুলিশকেও শাস্তি দেওয়া যেত তাহলে আমি শান্তি পেতাম। ভাগ্যিস বুড়িমা আমাদেরকে সত্যের পুকুরের সন্ধান দিল। আগে চলো থানায় যাই, পুলিশকে নিয়ে এখানে আসি। পুলিশকে এসব কিছু দেখালেই ও বাধ্য হবে আমার দাদাকে ছেড়ে দিতে। কি হলো কি? তোমরা তো বললে তোমার দাদার পক্ষে প্রমাণ দেবে, কোথায় সে প্রমাণ? তোমরা আমাকে এই জঙ্গলের ভেতর নিয়ে এসছো কেন? তা তোমরা কি আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করছো? খবরদার, কাজটা কিন্তু ভালো হবে না। আমাকে কি আপনাদের মতো মনে করেছেন? আপনারা যেভাবে মানুষের ক্ষতি করে বেড়ান আমরাও কি সেভাবে মানুষের ক্ষতি করে বেড়াবো? আমরা কখনোই এত নিচু মন মানসিকতার মানুষ নই। আগে আপনি আপনার চাকরি বাঁচান, তারপর আমাকে জেলে ভরার স্বপ্ন দেখবেন। হে সত্যের পুকুর, তুমি তোমার সত্যটা দেখাও। আমার দাদা নির্দোষ কিনা সেটা প্রমাণ করো। কি পুলিশ সাহেব, এবার দেখতে পেয়েছেন তো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? এবার আপনি বড় বড় কথা বলবেন কিভাবে? হ্যাঁ, আমাকে জেলে ভরবেন না? এসব কিছু সাজানো ষড়যন্ত্র, জাদু টোনার কাজ বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতে হবে না, আমরা বিশ্বাস করে নিয়েছি এবং আপনি যদি চান আপনার উপর মহলেও এটা আমি বিশ্বাস করাতে পারবো। তারপর আপনার চাকরি থাকবে তো।
তার কোনো প্রয়োজন নেই। তোমরা কি চাও বলো, কত টাকা চাও? আমি সব কিছু দিতে রাজি, তোমার চাকরি কোনো ক্ষতি করবো না। আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আপনি আমার দাদাকে ছেড়ে দিন, তাহলেই হবে। এবং আমার দাদা যে নির্দোষ সেটা সবাইকে প্রমাণ করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই হবে, তাই হবে। চলো চলো, আমার সাথে চলো। কি হলো অরুণ, তোমরা সবাই মিলে আমার বাড়িতে ভিড় জমিয়েছো কেন? শুনলাম তুমি নাকি জেলে গেছিলে, ছাড়া পেলে কিভাবে? পুলিশ সাহেব, আপনি কি বলছেন? আমি আর কি বলবো বাবু, আপনার যা শোনবার ওদের কাছ থেকে শুনে নিন। আমার এখানে আর কিচ্ছু বলবার নেই। সমস্ত কিছুই আমাদের কাছে প্রকাশ পেয়ে গেছে। আপনি কেন এই কাজ করেছেন তাও আমরা জানি। আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করে যাচ্ছি, এর পরেও যদি আমার অথবা আমার পরিবারের পেছনে আপনি লাগেন, আপনার উপর অভিযোগ তুলতে বাধ্য হব। কি সব বলছো তোমরা? আমি এসব কিছুই করিনি। আমি এসব কেন করতে যাব? হয়েছে, আপনার এমন ন্যাকামো কথা আমরা অনেক শুনেছি, আর শুনতে রাজি নই। আপনার জন্য এই গ্রামে আমার মান সম্মান নষ্ট হয়েছে। আপনি কি ভেবেছেন আপনার মান সম্মান নষ্ট হবে না? অবশ্যই হবে। সারা গ্রামবাসীরা আপনার কুকীর্তির কথা জেনে গেছে। আমাকে ক্ষমা করবেন বাবু, সমস্ত কিছু প্রকাশ হয়ে গেছে। আমি আপনার টাকা আপনাকে ফেরত দিতে এসেছি। আমি আর কখনো এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হব না। আমার দাদা বলেছে বলে আপনাকে আমি ছেড়ে দিলাম। তাছাড়া আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি কঠিন শাস্তি দেব। থাক, রাখো, আর কিছু বলার প্রয়োজন নেই। আশা করছি ভাস্কর বাবুর এইটুকুতেই হবে। এরপরেও যদি না হয় তাহলে মনে করব ভাস্কর বাবুর লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। কি হলো ভাস্কর বাবু, এবার শখ মিটেছে তো? সব সময় দেখি অন্যের পথে কাঁটা হয়ে থাকেন আপনি। অন্যের পেছনে না লাগতে পারলে আপনার দিন ভালো যায় না। এবার বুঝতে পেরেছেন তো কেমন লাগে? বুঝবে কিভাবে? ওনার তো লাজ লজ্জা কিচ্ছু নেই। যদি বিবেকবোধ বলতে কিছু থাকতো তাহলে কি মানুষের এমন ক্ষতি করতে পারতো? গ্রামের মানুষ ওনাকে নিয়ে এত কিছু বলে, এত খারাপ কথা বলে, তবু ওনার গায়ে লাগে না? গন্ডারের চামড়া নাকি? তোমরা ঠিক কি বলছো আমাকে নিয়ে সেটা তোমাদের মাথায় আছে তো? ভুলে যেও না, আমি এই গ্রামের মোড়ল। আপনি যে কাজকর্ম করেছেন তাতে অরুণ যে কোনো সময় আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারে। তারপরেও আপনার এত বড় কথা আসছে কিভাবে? অরুণ এই গ্রামের কত ভালো একটা ছেলে, তাকেও আপনারা ছাড়লেন না। তাকেও জেলের ভাত খাইয়ে ছাড়লেন আপনি। খাইয়েছি, বেশ করেছি, প্রয়োজনে তোমাদেরকেও খাওয়াবো। দেখলি দেখলি, এখনো গলার জোর কমছে না। অরুণ ওকে ছেড়ে দিয়ে অনেক ভুল করে ফেলেছে। অরুণকে বলা উচিত এটাকে জেলেই পুরে রাখতে। বাদ দে তো, গ্রামের সমস্ত মানুষ এনাকে নিয়ে ছিছি করছে, এনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তবু এনার একটু লজ্জা হচ্ছে না? এনার যে মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে গেছে, সেই বিষয়ে ওনার কোনো খেয়াল নেই। থাকবে কিভাবে? যে ধরনের মানুষ উনি, তাতে আবার এসব কিছু থাকবে? বাদ দে তো, যা ইচ্ছে করুক। একদিন ধরা পড়লে ঠিক বুঝতে পারবে। সেই দিন আর বেশি দূরে নেই। এখনো অহংকারে মাটিতে পা পড়ছে না এনার। ইনি ভুলিয়ে গেছেন অহংকার হলো পতনের মূল। যত সব ঢেরা পেটানো। হ্যাঁ, জানিস ভোলা, যে গ্রামে আমি চলে গ্রামের সমস্ত মানুষ আমার জন্য পথ তৈরি করে দিত, সবাই আমার সম্মানে মাথা নিচু করে থাকতো, আর এখন সেই গ্রামের সমস্ত মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আপনার কথা কি বা বলবো, আপনি হলেন গ্রামের মোড়ল। আপনাকে তাও একটু সম্মান করে কথা বলে, আমাকে তো কোনো সম্মানই করে না। আপনার কারণে আমিও বিপদে পড়ে গেছি। না পাচ্ছি চায়ের দোকানে যেতে, না পাচ্ছি বাজার সদাই করতে। আমি আসলে বড় একটা অন্যায় করে ফেলেছি। মানুষের মান সম্মান চলে গেলে সমাজে তার অবস্থান কোথায় হয় সেটা আমি হারে হারে টের পাচ্ছি। অরুণ যদি নির্দোষ প্রমাণিত না হতো তাহলে তো অরুণকে নিয়েও এমন হাসি ঠাট্টা চলতো। তা তো অবশ্যই। তাছাড়া গ্রামের মানুষ যাকে দেখতে পারে না তাকে কোনো অবস্থাতেই দেখতে পারে না বাবু। তাহলে তো আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি অন্যায় কাজ করে ফেলেছি। আমার উচিত ভালো পথে ফিরে আসা, না হলে গ্রামের মানুষ আমার কদর করবে না। অরুণের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার। আমি আপনাকে অনেক আগে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু আপনি আমাকে বকাবকি করবেন বলে আমি একটা কথা আপনাকে বলবার সাহস পাইনি। না রে, এখন বসে থাকার সময় নয়। এখন অরুণের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের। আমি আগামীকাল সকালে অরুণের কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। তারপরে এই গ্রামে ভালো ভালো কাজ করব, যেন গ্রামের সমস্ত মানুষ আমাকে ভালোবাসে। আমি দেরি করে হলেও বুঝতে পেরেছি বাবু, মানুষের ভালোবাসাটাই মুখ্য। মানুষ যদি মানুষকে ভালো না বাসে তাহলে বেঁচে থাকবার কোনো মানই হয় না। তাহলে আগামীকাল সকালে অরুণের বাড়িতে তুই আমার সাথে যাবি। দুজনে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। ঠিক আছে বাবু, তাই হবে। এ কি, আপনারা আবার আমার বাড়িতে? আবার কোনো অঘটন ঘটাচ্ছেন নাকি?
এবার কিন্তু আপনাকে আমি বলে রাখছি বাবু, এবার আপনি নিস্তার পাবেন না। গ্রামবাসীরা কিন্তু আপনার উপরে ক্ষেপে আছে। আরে না না, তুমি ভুল ভাবছো। আমি তেমন কিছুই করতে এখানে আসিনি। আমি আমার কৃতকার্যের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার কৃতকার্যের জন্য লজ্জিত। আপনি কি নাটক করছেন নাকি সত্যি সত্যি আমাদের কাছে ক্ষমা চাইছেন? আসলে আপনাকে বিশ্বাস করা তো কঠিন। তোমাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, তবে বিশ্বাস করো আমি এখন আর আগের মতো নেই। আমি এখন বাজারের বের হতে পারি না। মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কত শত কথা বলে, সবাই আমাকে ঘৃণা করে। আমি এই ঘৃণা নিয়ে আর বেঁচে থাকতে পারছি না, তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বেশ, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি। পরবর্তীতে এমন ধরনের কাজ আপনি আর কখনো করবেন না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এমন কাজ করব না। তোমাদের জমি নিয়েও আমি আর ঝগড়াঝাটি করব না। তুমি তোমার কাজ এখন থেকে ভালোভাবেই করতে পারবে। আচ্ছা বেশ, তাহলে এখন আপনি চলে যান। আমি বরং গ্রামবাসীদের সবার কাছে বলে দেব আপনার কথা। আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনাকে নিয়ে যেন কেউ হাসি ঠাট্টা না করে। ঠিক আছে, তুমি একটু বলে দিও, তাহলে আমার বড্ড সুবিধা হবে গো। তোমাদের পরিবারের সবাইকে বলে দিও আমাকে যেন ক্ষমা করে দেয়। ঠিক আছে বাবু, তাই হবে। আপনি এখন চলে যান। দাদা, এই হলো সেই পুকুর, যে পুকুর তোমাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করেছিল। এই হলো সেই পুকুর, যেই পুকুর সত্যের পুকুর নামে পরিচিত, এবং এই পুকুরে সত্যটা দেখা যায়। কিন্তু একটা কথা বলতো, আমি তো এই জঙ্গলের সম্পূর্ণটাই চিনি। কখনো এই পুকুরটা আমার চোখে আগে পড়েনি। আমি তো জানতামই না এই জঙ্গলে এমন একটা পুকুর রয়েছে। তুই জানলি কিভাবে? আমিও তো আগে জানতাম না। সেদিন তোমার জন্য আমি এই জঙ্গলে প্রমাণ খুঁজতে এসেছিলাম। তখন একটা বুড়িমায়ের সাথে দেখা হলো আমার। বুড়িমা আমার সমস্ত কথা শুনে বললেন তিনি নাকি তোমাকে চেনে। তারপর এই পুকুরের কথা তিনি আমাকে বললেন। কি বলছিস তুই? এই জঙ্গলে কোনো ঘর বাড়ি নেই, এখানে কোনো বুড়ি বসবাস করে না। আমি তো এমন কোনো বুড়িকেই চিনি না। আমি এই জঙ্গলে সব চিনি। এই জঙ্গলে কোনো পুকুর অথবা কোনো কুড়ে ঘর নেই। তাহলে আমার দেখা কার সাথে হয়েছিল? আমি কার সাথে কথা বলেছিলাম? কেই বা আমাকে এই পথ দেখিয়েছিল? আমার কিছু জানা নেই। সবকিছুই কেমন যেন রহস্যময় লাগছে। কিন্তু যেই কাজ করেছে সে আমাদের ভালোর জন্যই করেছে। আমরা সত্যের পথে আছি বলেই তিনি আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে। তার মানে তার পরিচয় সম্বন্ধে আমরা কখনোই জানতে পারবো না। এগুলো কি সারা জীবন আমাদের কাছে একটা রহস্য হয়ে থেকে যাবে? থাকুক না দাদা রহস্য হয়ে। কোনো কোনো রহস্য রহস্যের মধ্যে থাকলেই ভালো লাগে। তাছাড়া এই পুকুর অন্য কেউ দেখতে পায় না। আমরা যখনই কোনো বিপদে পড়ব এখানে এলেই হয়তো এই পুকুরটা দেখতে পারবো। হয়তো কোনোদিন ওই বুড়ির দেখা পেয়ে যাব। সেদিন ওই বুড়িমাকে আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।